হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা বলছিল, যার থেকে যেই জিনিসটা বড় লাগে, সেই জিনিসটা থেকে সে অনেক বেশি ছোট। আর কয়েকদিন আগে আমি একটা চাকরি পেয়েছি। এখন এটার ইন্টারভিউ দিতে এসেছি, এটা বলতে পারো। কিন্তু চাকরিটা কি সেটা আপনাকে আমি বলতে পারছি না। কারণ আমার অনেক বেশি লজ্জা করছে এই চাকরিটার কথা আপনাদের বলতে। আবার মাটির নিচেও ঢুকে যেতে ইচ্ছে করছে। তবে আপনারা ধীরে, ধীরেই বুঝতে পারবেন। কিন্তু আমি এই চাকরি থেকে যা টাকা পাই, তা দিয়ে আমার মায়ের হসপিটাল বিল দিয়ে দিই। আমার মা অনেক বেশি অসুস্থ। এইখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ম্যাচ নিয়ে খোঁচাখুচি করছিল। তখন এই ছেলেটা এটাকে দেখে হঠাৎ করে ভয় পেয়ে যায়। তারপর তাকে সম্মান জানায়। তারপর ছেলেটা তাকে ভিতরে নিয়ে যায়। একটা বোতল দিয়ে বলে যে, "তাহলে তুমি আমার সেক্রেটারি হিসেবে নির্বাচন হয়েছ। আর আমি শুধু ছাত্র কলার ছেলেদের সাথেই ঘুমাই। তো আমার সাথে থাকতে হলে তোমাকে ৩ টা কথা মানতে হবে। প্রথমত, সবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমি যখন বলব তখনই আসতে হবে। তৃতীয়ত, তুমি আমার কথা ছাড়া কারো সাথে মিশতে পারবে না।" তখন সে ছেলেটা মনে, মনে ভাবে যে, তার মানে আমার অনেকজনের কাছ থেকে মুভ অন করতে হবে। যেমন আমার শিক্ষক, আমার বন্ধুরা, প্রতি সোমবারের ক্লাস। কিন্তু এটা আমাকে করতেই হবে। ছেলেটা বলেছে, "তুমি কি বুঝতে পেরেছো? আর এখানে নাম নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। আমরা নামগুলো একটু ধীরে, ধীরে জানবো। ঠিক আছে?" ছেলেটা হঠাৎ করে তাকে কাছে টেনে নেয় আর তার হাতের ব্যথাটার দিকে বলে যে, "তোমার এখানে কি হয়েছে?" তখন এই ছেলেটা বলে যে, "আমি অনেক আগে ব্যথা পেয়েছিলাম, এখন ব্যথা নেই।" তখন এই ছেলেটা বলে যে, "তুমি যদি ওই ব্যথা সামলাতে না পারো তাহলে এই ব্যথা কিভাবে সামলাবে?" তখন এই ছেলেটা বলে যে, "এখন তুমি তোমার কন্ট্রোল হারাবে। প্লিজ আমাকে এখন ছাড়ো।" যাই হোক, তারপর তাদের এই রুমে আসতে দেখা যায়। সেখানে এই ছেলেটা খুশি হয়ে যায়। কারণ সে টাকা পেয়ে তার মার অসুস্থতার চিকিৎসা করাতে পারবে। তখন এই ছেলেটা তাকে কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে যে, "তুমি সামলাতে পারবে?" তখন এই ছেলেটা মনে, মনে ভাবে, আমার মার অসুস্থতার চিকিৎসার জন্য, আমার টিউশনের জন্য এবং আমার চলার জন্য এটা আমাকে করতেই হবে। কন্ট্রাক্ট সাইন হওয়ার পর ছেলেটা এই ছেলেটার দিকে এগিয়ে আসতে থাকে। তখন সে ভয় পেয়ে পিছে ছুটতে থাকলে সে তার কাছে চলে আসে আর তাকে শক্ত করে ধরে। আর বলে যে, "তোমার ধীরে, ধীরে অভ্যাস হয়ে যাবে।" আর তাকে কিস করলে ছেলেটা বলে, "তুমি কি পাগল?" তখন এই ছেলেটা বলে যে, "হ্যাঁ, আমি পাগল।" তারপর কি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। পুরো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগে যায়। তারপর এই ছেলেটা এই ছেলেটার জামা খুলতে বলে। সে যখন জামা খুলে তখন তার গায়ে সে ওয়াইন ঢেলে দেয়। যার ফলে ছেলেটা ঠান্ডায় কাঁপতে থাকে। তখন ছেলেটা বলে যে, "চলো আমরা ঝরনায় গোসল করি।" তখন এই ছেলেটা বলে যে, "আমি ঠান্ডা পানি গোসল করতে পারি না।" তখন ছেলেটা তাকে কাছে টেনে নেয় আর তার চোখের বাঁধন খুলে দিয়ে সেই তরলটা তার গায়ে জড়িয়ে দেয়। আর তাকে আদর করতে থাকে। আর এই ছেলেটা বলদের মতো তার দিকে তাকিয়ে থাকে। ভাই, বুঝলাম না এখানে কি চলতেছে। তারপর সকালের দৃশ্য দেখানো হয়। যেখানে এই ছেলেটাকে বলে যে, "তোমার মায়ের অসুস্থতার জন্য আমি সেখানে টাকা দিয়ে দিয়েছি।" তখন এই ছেলেটা রেনেসাঁর কথা বললে, আরেকটা ছেলে বলে যে, "আমরা শুধু একটা চুক্তি করেছি।" এটা শুনে তার কালকে রাতের কথা মনে পড়ে যায়। আর মনে, মনে ভাবে, এটা তো শুধু চুক্তি। আমি এগুলো কি ভাবছি? আমরা যেহেতু এখনো তাদের নাম জানি না, তাই আমরা তাদের ছোট ভাই আর বড় ভাই বলে ডাকবো। এর নাম হচ্ছে ছোট ভাই আর এর নাম হচ্ছে বড় ভাই। আচ্ছা, যাই হোক, তখন আমরা দেখতে পাই যে বড় ভাই কিছু একটা রান্না করার জন্য সবজি কাটছিল। তখন সেখানে ছোট ভাই চলে আসে। ছোট ভাই কি করে? তার খাবার খেতে গেলে বড় ভাই তাকে ধরে ফেলে। আর বলে যে, "আমি এটা পছন্দ করি না যে আমার অনুমতি ছাড়া কেউ খাবার খাক।" তারপর সে একটু খাবার নিয়ে তার মুখে ঢুকিয়ে দেয়। আর বলে যে, "চিন্তা করো না। আমি যেটা খেতে দেব সেটাই তোমাকে খেতে হবে।" দেন তাদেরকে খাবার খেতে দেখা যায়। সেখানে বড় ভাই ছোট ভাইয়ের হাত থেকে রুটিটা নিয়ে ফেলে দেয় আর তাকে টুইস্ট নামক একটা খাবার খেতে দেয়। সেটা খাচ্ছিল আর ছোট ভাই বলছিল, "তুমি নাকি একটা মেয়ের জন্য সারারাত পিয়ানো বাজিয়েছিলে?" তখন সে বলে যে,
মানে বড় ভাই বলে যে, "তুমি এই ফালতু জিনিস কার থেকে শোনো? আর এই গুজবে কান দিও না।" যাই হোক, তারপর ছোট ভাইকে থালা-বাসন ধুতে দেখা যায়। সেখানে আমরা বড় ভাইকে দেখি যে কিনা কিছু একটা ভাজছিল। যাই হোক, তখন ছোট মিয়া তার জন্য গ্লাসের ভিতরে করে একটা তরল পদার্থ আনে আর তাকে খেতে বলে। আর তার মাথার ভিতরে কাজ রাখে। তখন বড় মিয়া মনে, মনে ভাবছিল যে এটা কিভাবে সম্ভব? আমি তার প্রতি কিভাবে আসক্ত হতে পারি? এটা তো শুধু ১ মাসের চুক্তি। এটা তো শুধুমাত্র one night spent কিন্তু কি হয়েছে সেটা আমি বলতে পারি না। কিন্তু ধীরে, ধীরে আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ছি। তারপর পরের দিনের সিন দেখানো হয়। যেখানে ছোট মিয়া টিউশনে যাচ্ছিল। তখন তার মা তাকে কল করে আর বলে যে, "তুমি এত টাকা পেলে কোথায়?" তখন ছোট মিয়া বলে যে, "মা, আমি এখন বড় হয়ে গেছি। আমি নিজের টাকা নিজেই জোগাড় করতে পারি। তুমি চিন্তা করো না। আমি বড়, বড় ডাক্তারদের খবর দিয়ে দিয়েছি। এখন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।" এই কথা আবার বড় মিয়া শুনে ফেলে। তো এখানে বড় মিয়া একজনকে কল করে আর বলে যে, "সে তো আজকে আর কারো সাথে দেখা করেনি। তুমি তার উপর নজর রাখতে থাকো। ঠিক আছে?" তারপর ছোট মিয়াকে দেখা যায় যে কিনা বড় মিয়ার কাছে একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে আর বলে যে, "চলেন আরো ১ মাসের চুক্তি করি।" বড় মিয়া ১ম এ তার হাতটা সরিয়ে দেয়। তারপর ছোট মিয়ার কাছ থেকে চুক্তি পেপারটা নিয়ে সেটার ভিতরে সাইন করে দেয়। যাই হোক, তারপর রাতের দৃশ্য দেখানো হয়। যেখানে বড় মিয়া বসেছিল। আর এখানে আমরা বড় মিয়ার নাম জানতে পারি। বড় মিয়ার নাম হচ্ছে জাইনহুন। তখন সেখানে ছোট মিয়া চলে আসে আর বলে যে, "আপনি আজকে কি ধরনের পরিবেশনা চান?" আর তাকে খাওয়ায় দেয়। তারপর জায়ান-হুন আর ছোট মিয়াকে বেডরুমে দেখা যায়। যেখানে জায়ান-হুন ছোট মিয়ার চোখ বেঁধে দেয়। তারপর কি হয়েছে সেটা তো বুঝতেই পারেন। মানে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ভাই আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এখানে খুব বেশি রোমান্টিক সিন দেখানো হয়েছে। আমি এই সিনগুলো সবসময় এভয়েড করি। যথাসম্ভব না দেখারই চেষ্টা করি। তারপর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে ছোট মিয়া জাইন-হুনের ছবি তুলছিল। তখন জাইন-হুন তাকে জড়িয়ে ধরে আর মনে, মনে বলছিল সে এক অন্যরকম অনুভূতি। তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আর তার কাঁধের একটা হাসি যেন আমার খুব বেশি ভালো লাগে। আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এপিসোডের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা বসে, বসে ছবি আঁকছিল। তখন সেইখানে ছোট মিয়া চলে আসে আর সেই মেয়েটাকে হাই জানায়। আর এখানে আমরা ছোট মিয়ার নাম জানতে পারি। তার নাম হচ্ছে হাইজুন। যাই হোক মেয়েটাও তাকে হাই জানানোর পর সে তার ডেস্কে বসে থাকে আর একটা আঙুর ফলের ছবির প্র্যাকটিস করতে থাকে। তখন সেখানে চলে আসে জাইন-হুন। জাইন-হুন একটা মেসেজ দেয় যার ফলে সে পিছনে তাকায় আর সে তাকে দেখতে পায়। তখন সে সেইখানে মানি লেখে। মানি লেখার পর জাহিনুর একটা পেপার নেয় আর সেটা তার দিকে ছুঁড়ে মারে। সেটা যখন সে খোলে সেখানে লিখা ছিল হানি। এটা দেখে আমার অনেক বেশি হাসি আসছিল। যাই হোক তখন সেখানে জাহিন হেসে দেয়। তারপর ঘন্টা পড়ে যায়। সেখানে মেয়েটা হাইজুনের কাছে নোট চায় আর বলে যে, "তুমি আমাকে নোটটা দাও" আর তাকে একটা আপেল দেয়। তখন সেখানে জাইন-হুন চলে আসে আর আপেলটা ধরে ফেলে। তখন মেয়েটা সেখান থেকে চলে যায়। যাই হোক তখন জাইন-হুন সেই নোটবুকটা দিয়ে তাকে মারতে থাকে আর বলে যে, "আমি তোমাকে কি অনুমতি দিয়েছি তার উপহার গ্রহণ করার জন্য?" আর তার সাথে সেখানেই ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। মানে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু করে দেয়। আমি তো আগের এপিসোডেই বলেছিলাম যে এই সিরিজের মানে রোমান্টিক সিনগুলো অনেক বেশি আরকি ফিজিক্যাল দেখানো হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগে নাই যদিও। আর আমি এমনিতে এই সিনগুলো এভয়েড করি। যাই হোক, তোমরা যদি দেখতে চাও তাহলে YouTube এ মেবি নাও থাকতে পারে। বিভিন্ন ওয়েবসাইট আছে ওখান থেকে দেখতে পারো। যাই হোক, তারপর তাদেরকে বাইরে দেখা যায়। যেখানে হাইজুন বলছে যে, "তুমি আমাকে ছেড়ে দাও। তুমি এরকম করছো কেন?" তখন জাইন-হুন বলে যে, "তুমি আচরণ ঠিক করো।" তখন হাইজুন বলে যে,
তুমি যদি এরকম আচরণ করো তাহলে আমি কিছুই করব না। তখন জাইনহুন বলে যে, "তুমি আমার, আমি যা ইচ্ছা তাই করব।" তারপর তার কোটটা খোলে আর তার গায়ে পরিয়ে দেয়। তারপর তাকে জোর করে গাড়ির ভিতরে ঢোকায়। ভাই যেভাবে ঢুকিয়েছিল এক প্রকার টর্চারই বলতে পারো। তারপর দেখা যায় যে গাড়িটা নাড়াচাড়া করছে। সেটা কেন করছে সেটা আবার আমাকে জিজ্ঞাসা করো না। তোমরা একটু কমেন্টে বলবা। তারপর জায়নহুনকে দেখা যায় যে কিনা একটা লোককে কল দেয় আর বলে চুক্তি আরো ১ মাসে বাড়ানোর জন্য। তখন সেখানে তার পাশের ছেলেটা বলে যে এটা হয়তোবা তার সেক্রেটারি, কেননা সে তাকে বস বলে ডাকছিল। আপনি তো ১ মাসের বেশি কাউকে ঘুমাতে দেননি। তাহলে এখন আবার কি হলো? তখন সে বলে যে, "তুমি চুপ থাকো।" তারপর সে সেই কথাই ভাবতে থাকে যেটা কিনা তার কল্পনায় আসছিল। সেখানে সে দেখতে পায় আইজুনের সাথে কাটানো সব ভালো সম্পর্কগুলো, মানে ভালো সময়গুলো, সেখানে তারা অনেক বেশি মজা করছিল, যেটা সে দেখে তারও ভালো লাগে। তখন সে বলে, "এই যেন এক অন্যরকম অনুভূতি, যার কোনো মায়া নেই।" আর এখানে একটু রোমান্টিক সিন দেখানো হয়। তোমরা চাইলে রোমান্টিক সিনগুলো ইগনোর করতে পারো বা যেকোনো ওয়েবসাইট থেকে ঢুকে এটা দেখতে পারো। তারপর হাইজুনকে দেখা যায় যে কিনা ক্লাসরুমে আসে। তখন সেই মেয়েটা তাকে ডাক দেয় আর বলে যে, "কি ব্যাপার? তুমি তো আমার টেক্সটের উত্তর দিচ্ছ না। আবার তুমি নাকি নতুন কাজ শুরু করেছো শুনলাম। তা কি কাজ করো?" তখন সে বলে যে মানে হাইজুন বলে যে, "আমি আসলে শিল্পকলার কাজ করি। মানে বাচ্চাদের শিল্পকলা শিখাই।" তখন সেই মেয়েটা দেখতে পায় যে তার বইয়ের ভিতরে সেই ছেলেটার মানে হাইজুনের ছবি আছে। এটা দেখে অবশ্যই তার খারাপই লাগে। যাই হোক, তারপর হাইজুনকে বসে, বসে ল্যাপটপ দেখতে দেখা যায়। আর সেখানে সে পা এভাবে নাড়াচ্ছিল। তখন হঠাৎ করে সেখানে জাইনহুন চলে আসে আর তার সাথে বসে পড়ে। তখন জাইনহুন তার সাথে কিছুক্ষণ ট্যাব দেখে মানে ল্যাপটপ দেখে। তারপর তাকে কাছে টেনে নেয়। আর বলে, "আমি কেন জানি তাকে সরাতেই পারি না। তার মধ্যে এমন কি আছে?" তখন তাকে সে কিস করতে থাকলে হাইজুন বলে যে, "আমার স্কুল যেতে হবে। সময় অনেক কম। তাড়াতাড়ি করে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়।" আর এইদিকে জাইনহুন হাঁ করে বসে থাকে। তারপর জাইনহুনকে দেখা যায় যে কিনা একটা কাপড় নিয়ে বসেছিল। কারণ সে হাইজুনের জন্য অপেক্ষা করছিল। হাইজুন অনেক সময় ধরে আসছিল না। আর সে সেখানে অপেক্ষা করছিল। তখন হঠাৎ করে সেখানে চলে আসে হাইজুন। সে এসে মাথা নিচু করে ফেলে। কেননা সে বুঝে গিয়েছিল যে সে দেরি করে ফেলেছে। তখন সেখানে জাইনহুন বলে যে, "তোমার সময় এখন থেকে আমার। তুমি লেট করলে কেন? তোমার প্রতিটা সেকেন্ডের জন্য শাস্তি পেতে হবে। আর আমি প্রতিটা সেকেন্ডে কতটা কষ্ট পেয়েছি তুমি কি বুঝতে পেরেছো?" তারপর সে তার চোখ আলতো করে বেঁধে দেয়। তারপর তাকে ইচ্ছেমতো পানি খাওয়ায় শাস্তি হিসেবে। তারপর তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। সে বলেছে, "তুমি আমাকে শাস্তি দিলে নাকি উপহার দিলে?" তখন সে বলেছে, "পানি যে দিয়েছে সেটা ছিল শাস্তি। আর এখন তোমাকে আমি পুরস্কার দিলাম।" যাই হোক, তারপর সে তার পায়ে চুমু দিতে থাকে। তারপর ধীরে, ধীরে তার কাছে এগিয়ে আসতে থাকে। তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে হাইজুন অজ্ঞান হয়ে যায়। তখন জাইনহুন তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। তারপর সে একটা লেটার পায় আর এটা দেখে সে খুশি হয়ে যায়। তখন সে মনে মনে বলে তার সবকিছুই পারফেক্ট, যেমন তার চেহারা, তার কোম্পানির স্কিল, সবকিছুই পারফেক্ট, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর হাইজুনকে কিছু ছবি দেখতে দেখা যায়। সেখানে সে ছবিগুলো চেক করছিল আর মনে মনে ভাবছিল কি সুন্দর অপরূপ তার এই মন। তারপর হঠাৎ করে সেখানে সে একটা ছবি পায় যেখানে একজন ছেলে ছিল। এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তখন সেখানে জাইনহুন চলে আসলে সে তার উপর মাথা রেখে দেয় আর উঠে বলে যে সে কে। তখন জাইনহুন বলে যে, "তুমি কি জেলাস হচ্ছ? জেলাস হওয়ার কোনো কারণ নেই। কারণ সে আমার সাথে মাত্র ১ রাতই থেকেছিল। এর বেশি আমি কাউকেই থাকতে দেইনি। তুমি একমাত্র ১ মাসের কন্ট্রাক্ট।" তারপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করে। তখন হঠাৎ করে হায়নের কাছে তার মা কল করে। তার মা বলে যে, "তুমি এখন কোথায় আছো?"
আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুর সাথে আছি। কিন্তু আজকে তার জন্মদিন। তখন তার মা বলে যে জন্মদিনের দিন নুডলস খেলে সে অনেক দিন বাঁচে। তখন সে কলটা রেখে দেয়। এই কথা শুনে জাইনহুন ইমোশনাল হয়ে বলে যে ছোটবেলা থেকে আমার আব্বু আমার কখনোই খেয়াল রাখেনি। সে সবসময় আমাকে একটা চিঠি পাঠাতো আর সেখানে কিছু একটা দিয়ে দিত, কিন্তু কখনো আমার সাথে খেতে বসেনি বা আমার সাথে কোনো ভালো ব্যবহার করেননি। আর অন্যদিকে আমার মা, যে কিনা তাকে মনে করার আগেই সে মারা গেছে। আমার জীবনটা খুব কষ্টে কেটেছে। এটা শুনে হাইজুন বলে যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার সাথে সবসময় থাকবো। তারপর কি শুরু হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছেন। আমরা সামনে না গিয়ে ডিরেক্ট চলে যাই মেন সিনে। তারপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই। আর এখানে আমরা মেয়েটার নাম জানতে পারি। মেয়েটার নাম হচ্ছে নুনা। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। প্রথম যখন নামটা শুনেছিলাম, পরে সাবটাইটেলে যেয়ে আসল নামটা দেখলাম। তখন সেখানে হাইজুন চলে আসে। হাইজুন কি করে? সেখানে বসে পড়ে আর ছবি আঁকে। আর অতীতের কিছু দৃশ্য ভাবতে থাকে। যেখানে ২ টা সিনে দেখা যায় চাইন-হুন হাইয়ুনকে টর্চার করছে। আর তাকে অনেক বেশি টর্চার করছে। এই কথাই সে ভাবছিল। তখন আরেকটা সিন দেখানো হয়, যেখানে জাইন-হুন তার নিচে বসে বলছিল, "আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি। হয়তো সবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে।" তখন সে বলে যে, "আমি তোমার পাশে আছি।" তারপরে সেখানে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। সেটা আর নাই দেখালাম। সামনে এগিয়ে যাই। তখন নোনা তাকে দেখতে থাকে। সে গভীর মনোযোগ দিয়ে কি জানি ভাবছিল। আর নোনা ভাবছিল সে কি ভাবছে এভাবে। তখন সে বলেই দেয় যে, "তুমি কি ভাবছো এত গভীরভাবে?" তখন সে বলে, "কিছু না। তুমি কি কিছু বলবে?" তখন নোনা বলে যে, "তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার ছিল। আমি শুনেছি তোমার মা নাকি অনেক বেশি অসুস্থ। তুমি মানে আ আ কি বলে? আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। তুমি কি আমাকে গার্লফ্রেন্ড বানাতে হবে?" কথাটা কিন্তু এভাবেই বলেছে। তখন হাইজুন পরিস্থিতিটা সামালের জন্য বলে, "আসলে তুমি মনে হয় আমার মার সাথে অভিনয় করতে চাইছো যে আমার বান্ধবী হবে যাতে আমার মা কোনো টেনশন না করে।" তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে যে, "না আসলে আমি সত্যি বলছি।" তখন হাইজুন বলে যে, "আসলে আমি তোমাকে বোনের মতো দেখি। একদম ভালো ফ্রেন্ডের মতো।" তখন সেখানে নোনা তাকে বোকা বলে সেখান থেকে চলে যায়। যাই হোক তারপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে হাইজুন কাটার মাধ্যমে তার হাতে ব্যথা পায়। তখন সেখানে জাইনহুন চলে আসে আর বলে যে, "কোথায় ব্যথা পেয়েছো? বেশি ব্যথা লেগেছে?" তারপর রোমান্টিক স্টাইলে তার হাতের যেই কাটা স্থানটা ওটা রক্তটা খেয়ে ফেলে। যাই হোক তখন সেখান থেকে হাইজুন বিল্ডিং এ চলে আসে। আর সেই বিল্ডিং এ আসার পর পিছন জাইনহুন চলে আসে আর তাকে কোলে করে একটা রুমে নিয়ে যায়। আর সেখানে রোমান্স শুরু করে দেয়। তারপর জাইন-হুনকে বই পড়তে দেখা যায়। আর এদিকে হাইজুনকে রান্না করতে দেখা যায়। সেখানে হাইজুন রান্না করছিল আর মনে বলছিল, সে যখন বই পড়ে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তার প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা কাজে লাগে, যেটা আমি কখনোই বোঝাতে পারব না। রান্নার ধোঁয়া যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই তার প্রতি আমার ভালোবাসা এবং আমার প্রতি তার ভালোবাসা কাজ করে। তো এখন জাইহুন সেখানে খাবারটা খেতে আসে। কিন্তু সেটা লবণ হওয়ায় সে ফেলে দেয়। আর এখানে হাইয়ুন হাসছিল, যার ফলে সে অনেকটা রেগে যায়। আর তাকে কাছে এনে ১ গ্লাস পানি খাওয়ায় দেয় জোর করে। মানে ভালোবাসা নাকি অভালোবাসা সেটাই বুঝতে পারতেছি না। তখন সেখানে তারা ২ জন একে অপরকে ফোর্সলি কিস করতে থাকে অনেক জোরে। ভাই কেটে গেল না কেন? এভাবে তো নরমালি একটু চুমু দিতেই কেটে যায়। আর এই জায়গায় একটুও কাটে নাই। পরের সিনে তাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখা যায়। সেখানে তারা অনেক বেশি মজা করে। একে অন্যকে খাওয়ায় দেয়, আবার রোমান্সও করছিল। তারপর তাদের একটা গাড়ির ভিতরে দেখা যায়, যেখানে তারা একে অপরের সাথে কথা বলছিল। সেখানে একটা কাগজের ভিতরে হাইজুন সাইন করে আর বলে, "ছোট্ট একটা কাগজ, কিন্তু এটার ভিতরে লুকিয়ে আছে বড় একটা ইমোশন, যা হারিয়ে গেলে হয়তোবা কোনোদিনই পাওয়া যাবে না।" তখন সে মানে
জায়নহুন মিস্টার ডেভিড একজন ডক্টর, খুব ভালো ডক্টর, তাকে কল করে আর হাইজুনের মায়ের অপারেশন করতে বলে। তখন হাইজুন বলে যে, "তুমি আমার জন্য এরকম করছো কেন?" তখন সে বলে যে, "তুমি মানে আমি, আমি মানে তুমি। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, আর আমি ছাড়া তুমি বাঁচতে পারবে না। তার জন্য আমি এটা করছি।" তারপর সেখানে তারা একে অপরকে কিস করতে থাকে আর মনে, মনে বলছিল সে হয়তো অন্যরকম, কিন্তু তাকে ছাড়া বাঁচা প্রায় অসম্ভব। সে আমার এক অন্যরকম অনুভূতি যা বলার মতো না। তারপর একজন আরেকজনকে কিস করতে থাকে এই গাড়ির ভিতরেই। পরের সিনে তাদেরকে একটা অ্যামেজিং পার্কের সামনে দেখা যায়। সেখানে তারা ২ জন একে অপরকে কিস করছিল আর বলছিল যে, "আমরা হয়তো কোনোদিনই আলাদা হব না।" তারপর একটা সিন দেখানো হয় যেখানে জাইন-হুন একটা টেবিলের সামনে বসেছিল। সামনে একটা কম্পিউটার ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ডিপ্রেসড। তখন সে সিগারেট বের করে আর সেটা খেতে থাকে। তারপর বর্তমানে সিন দেখানো হয় যেখানে আমরা তাদেরকে একে অপরকে কিস করতে দেখা যায়। তারপর আরেকটা সিন দেখানো হয় যেখানে তারা ২ জন একসাথে ঘুমিয়েছিল। তখন সেখানে জায়ন-হুন বলে যে, "আমি তাকে অন্যভাবে ভালোবাসি। তাকে প্রতিটা স্বপ্নে পেতে চাই, বাস্তবেও পেতে চাই। তাকে কোনোদিনই ছাড়তে চাই না। তার সাথেই সারা জীবন থাকতে চাই।" তারপর বর্তমানে আবারও সিন চলে আসে আর তারা আবারও কিস করতে থাকে। আর একে অপরকে ভালোবাসার প্রতিজ্ঞা জানায়। আর এখানেই পুরো সিরিজটা শেষ হয়ে যায়। আমি শুনলাম এর নাকি ২য় সিজন বের হয়েছে। আমি যেখান থেকে দেখি সেখানে এখনো রিলিজ হয়নি। আমাকে এটা ভালো করে দেখতে হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা মেক্সিমাম ভিডিওতে লাইক করেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো একটাই কথা, একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।